হাইড্রোজেন বন্ডিং এর যে টপিকটা আমরা পড়াচ্ছিলাম সেখানে এইটা লাস্ট টপিক, হাইড্রোজেন বন্ডিং এর লাস্ট টপিক। যৌগের বিভিন্ন ধর্মের ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব, এই কথাটা কিন্তু আগের দিনের ক্লাসে আমি বলেছি। আর একটা প্রশ্ন এখান থেকে বলেছিলাম, এই যে বিভিন্ন ধর্ম, সেই ধর্মগুলোর ওপরে হাইড্রোজেন বন্ডিং এর কি প্রভাব দেখা যায় সেটা নিয়ে তোমাদের বইতে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলো আলোচনা করব আজকে। কি কি ধর্মের কথা বলেছিলাম আমি, মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট বলা হয় এটাকে, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, দ্রাব্যতা, সলিবিলিটি বলা হয় এটাকে, এছাড়া ঘনত্ব আছে, ভিসকোসিটি যেটাকে সান্দ্রতা বলা হয়, ভৌত অবস্থা, আম্লিকতা, স্থায়িত্ব, ইটিসি। এরকম বিভিন্ন ধর্ম আছে যেই ধর্মগুলোর ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব লক্ষ্য করা যায়। এই ধর্মগুলো আমি তোমাকে এখানে বললাম, এটা আগের দিনের ক্লাসেও বলেছি। বিশেষ করে যে ধর্মগুলোর নিয়ে আমরা প্রশ্ন পাই সেগুলো হচ্ছে গলনাঙ্ক থেকে প্রশ্ন পাই, স্ফুটনাঙ্ক থেকে পাই, দ্রাব্যতা থেকে পাই, বিশেষ করে এই তিনটে থেকে পাই। তবে কিছু কিছু ক্ষেত্রে ভৌত অবস্থা থেকেও পাই। আর একটা বলে দিই, অস্তিত্ব আছে কি না, অস্তিত্ব থেকেও কিন্তু প্রশ্ন পাওয়া যায়। এক্সিস্টেন্স আছে কিনা, যৌগটার অস্তিত্ব আছে কিনা, এরকম থেকেও প্রশ্ন হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা করা যায়। তা প্রথম প্রশ্ন যেটা আমি বলেছিলাম সেটা আবার একবার আলোচনা করছি, তোমরা বইতে নিশ্চয়ই দেখেছো। আমি বই থেকেই লিখবো না, আমি ব্যাপারগুলো বই থেকেই বলবো। যেমন প্রথম প্রশ্ন, আমার কাছে পুরনো বই আছে, নতুন বইতেও এটা প্রথম প্রশ্ন আছে আমার যতটা মনে হয়। অক্সিজেন ও সালফার পর্যায় সারণীতে একই শ্রেণীভুক্ত, গ্রুপ 16 হওয়ার সত্ত্বেও অক্সিজেনের হাইড্রাইড H2O সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু সালফারের হাইড্রাইড H2S সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। তার মানে যে প্রশ্নটা করছে সেটা আগের দিন আলোচনা করেছি, তাও আমি আজকে আবার আলোচনা করব। H2O এটা হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড, আর H2S এটা হচ্ছে সালফারের হাইড্রাইড। রুম টেম্পারেচারে সাধারণ তাপমাত্রায় এটা তরল অবস্থায় থাকে, সবাই জানি জল তরল অবস্থায় থাকে, আর হাইড্রোজেন গ্যাস অবস্থায় থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে। যদিও অক্সিজেন এবং সালফার একই শ্রেণীতে থাকে, গ্রুপ 16। প্রশ্নটা আশা করি বুঝে নিয়েছো, আগের দিনও বুঝেছিলে, আবার ব্যাখ্যা করছি যারা ছিলেন না তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা সাধারণ অবস্থায় তরল আর এটা কেন সাধারণ অবস্থায় গ্যাসীয়। অর্থাৎ দেখো, এইখানে যে প্রশ্নটা করেছে ভৌত ধর্ম কি, ভৌত অবস্থা থেকে প্রশ্নটা করেছে। ভৌত অবস্থায় জলের ভৌত অবস্থা তরল সাধারণ উষ্ণতায়, আর হাইড্রোজেন সালফাইডের অবস্থা হচ্ছে, ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এখন এখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যাটা দেওয়ার কথা, হাইড্রোজেন বন্ধন দিয়ে আমি ব্যাখ্যা দেবো। প্রথমে চলে আসি, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। যদি আমি মানটা লিখি তাহলে মানটা হচ্ছে 3.5, আকারে ছোট, সাইজটা হচ্ছে ছোট, তাই হাইড্রোজেন বন্ধন করবে, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠন করে। হাইড্রোজেন বন্ধন, এই বিশেষ হাইড্রোজেন বন্ধনটাকে কি বলবো আমি, দু রকমের হাইড্রোজেন বন্ধন আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এখানে কি হাইড্রোজেন বন্ধন করে? ভেরি গুড, আন্তঃআণবিক, ইন্টারমলিকুলার, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে।
এই যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যদি সে গঠন করে তাহলে কি দেখা যাবে, অণুগুলো সংযোজিত হয়ে যাবে। এই পয়েন্টগুলো খুব মনে রাখার কথা, এই পয়েন্টগুলো দিয়ে সবগুলো ব্যাখ্যা দেবো। অণুগুলো সংযোজিত, এই পয়েন্টগুলো বাদ দিয়ে অ্যান্সার লিখলে নাম্বার পাবে না। সংযোজিত অবস্থায় বা সংযোজিত হয়ে যায়, সংযোজিত অণুগুলো যদি সংযোজিত হয়, সংযোজিত হওয়া মানে কাছাকাছি চলে আসা, যুক্ত হয়ে যাওয়া হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। যদি অণুগুলো সংযোজিত হয়ে যায় তাহলে এদের কার্যকরী আণবিক ভর বৃদ্ধি পেয়ে যায়। কার্যকরী আণবিক ভরের কথা আগের দিন বলেছি, ইফেক্টিভ মলিকুলার ওয়েট বলা হয়। কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পায়। এই পয়েন্টগুলো খাতায় লিখে রাখো। তাহলে 1 নম্বর পয়েন্ট, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। 2 নম্বর হচ্ছে অণুগুলো সংযোজিত হয়ে যায়, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হলেই সংযোজিত হবে। আর 3 নম্বর হচ্ছে সংযোজিত হলে অণুগুলোর কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পেয়ে যায়। মানে ভর, আণবিক ভর যেটা, আর কার্যকারী আণবিক ভর, ব্যাপারটা তোমাদের আগের দিনই বলেছি। তার কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পেয়ে যায়। যদি কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পেয়ে যায় তাদের এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে, ক্রিয়াশীল আকর্ষণ বলটা বৃদ্ধি পেয়ে যায়। ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পায়। এবার তোমরা সবাই জানো যে যদি অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে যায় তাহলে সাধারণত তারা কঠিন অবস্থায় বা তরল অবস্থায় থাকে। এখানে যেহেতু তরল বলেই দিয়েছে তাহলে এখানে আমরা কি পয়েন্টটা লিখব, তাই জলের অণুগুলো মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি হওয়ার জন্য অণুগুলো কাছাকাছি অবস্থায় থাকে, এরা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কি বলবে, হাইড্রোজেন সালফাইড, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম। যদি পরিমাণ লিখতে চাও মনে থাকলে পরিমাণটা লিখবে, না হলে লিখবে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন অপেক্ষা অনেক কম, 2.5। আর আকারটা, সাইজটা বড়, তুলনা করে বলবে অক্সিজেনের তুলনায় বড়, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, তাহলে অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এখানে সংযোজিত অবস্থায় থাকে, এখানে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় যদি থাকে তাহলে কি থাকবে, তরল না গ্যাসীয়? তাহলে গ্যাসীয় অবস্থায় থাকবে। এটা একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। এই যে পয়েন্টগুলো আমি বলেছি এই পয়েন্টগুলো থেকে ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্নতে আসছি, তোমাদের বইতেই আছে, বইতে একটু প্রশ্ন যেখানে আছে সেই প্রশ্নগুলো একটু বার করে রাখো। আমি প্রশ্নগুলো লেখাবো না, শুধু মুখে বলে দেবো, তোমরা একটু বইতে দাগ দিয়ে নেবে। এখানে সমস্ত প্রশ্নগুলোই করতে পারো, তবে বিশেষ করে আমি যেগুলো বলবো সেগুলো করবে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বাড়িতে সবগুলোই করতে পারো, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধু বলে দেবো বা টাইপগুলো বলে দেবো। যেমন আর একটা এর টাইপ আছে, দেখবে পর্যায় সারণীতে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন হাইড্রাইডগুলো মানে HF, HCl, HBr আর HI। দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা চারজনাই কিন্তু একই গ্রুপে থাকে, গ্রুপ 17-এ। কিন্তু এইগুলোর মধ্যে শুধুমাত্র HFটা তরল অবস্থায় থাকে, সাধারণ উষ্ণতায় তরল। এই বাকি যে 3টে হাইড্রাইড আছে হ্যালোজেনের, সেগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। ব্যাখ্যা দিতে পারবো তো? ব্যাখ্যা দিতে পারবো নিশ্চয়ই। এই যে ফ্লুরিন আছে, ফ্লুরিন হাইড্রোজেন বন্ধন করতে পারে শুধুমাত্র, আমি বলেছিলাম কারা কারা হাইড্রোজেন বন্ধন করতে পারে, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টে পরমাণু শুধু হাইড্রোজেন বন্ধন করতে পারে। ব্যতিক্রম আছে ক্লোরিন কয়েকটা জায়গায়। যারা পড়াশোনা করেছো, আগের দিনের পড়াগুলো করেছো, তারা এইগুলো বুঝতে পারবে, আর যারা করনি তারা কিছুই বুঝতে পারবে না। তাহলে চুপ করে বসে থাকো। তাহলে এটারও ব্যাখ্যা দিয়ে দিতে পারবে
নেক্সট প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা লিখবে সবাই, খাতায় না লিখলেও দাগ দিয়ে নাও বইতে। বয়লিং পয়েন্ট থেকে একটা প্রশ্ন বলছি, স্ফুটনাঙ্ক থেকে। স্ফুটনাঙ্ক মানে কি, কেউ যদি আমাকে একটু বলো স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক বলতে কি বোঝো? কথায় বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিকই আছে, তবে কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে যদি সে মেনে চলে তাহলে যে উষ্ণতায় তরলটা ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন একটা যৌগের স্ফুটনাঙ্ক বেশি আর একটা যৌগের স্ফুটনাঙ্ক কম, এটা কখন হয়? আমি একটা বললাম একটা যৌগ তার স্ফুটনাঙ্ক অনেক বেশি, এটা কি কি কারণে হতে পারে স্ফুটনাঙ্কটা বেশি? খুব মানে দৃঢ়ভাবে খুব ভালোভাবে বন্ধন করে থাকে, তাই সে হ্যাঁ, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি থাকে তাহলে স্ফুটনাঙ্ক বেশি হবে, যেটা বলতে চাইছো আর কি। আচ্ছা আমি বলে দিচ্ছি স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। স্ফুটনাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, বয়লিং পয়েন্টও লিখতে পারো, এইটা হচ্ছে আণবিক ভরের ওপর। আণবিক ভর, কারো যদি মলিকুলার ওয়েট বেশি হয় তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি হয়। অর্গানিকে এটা কাজে লাগবে, এই যে পয়েন্টগুলো বলছি। স্ফুটনাঙ্ক আণবিক ভর যদি বেশি হয় তাহলে স্ফুটনাঙ্ক বেশি হবে। আর কি স্ফুটনাঙ্ক বেশি হবে? যদি অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হবে। এই আকর্ষণ বলটাকে বিশেষ একটা নাম আছে, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল, যদি যৌগটা নন পোলার হয়। আর যদি যৌগটা তড়িৎযোজী হয় তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হয়, স্থিরতারিতিক আকর্ষণ বল। তবে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল থেকেই প্রশ্নটা আসে। স্ফুটনাঙ্ক বেশি হবে যদি যৌগটার ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়। জানি তো ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাকে বলে? গ্যাসিয়াস স্টেটে পড়েছো? আচ্ছা মনে রাখো যে সমযোজী যৌগ বা নন পোলার যৌগের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান্ডারওয়াল একজনের নাম। আর কিসের উপর স্ফুটনাঙ্ক নির্ভর করে? আমাদের যে টপিকটা বলছি তার উপরেও নির্ভর করে, হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভর করে। বিশেষ করে হাইড্রোজেন বন্ধনটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনও যদি কোনো যৌগে দেখা যায় তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কয়েকটা পয়েন্ট মনে রাখো। এছাড়া আরও আছে, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে সারফেস এরিয়ার ওপর। সারফেস এরিয়া যদি বৃদ্ধি পায় তাহলে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বৃদ্ধি পায়। ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হয়। এটা অর্গানিকের প্রশ্ন, তাহলে এটাও লিখে রাখি, তোমাদের অর্গানিকে সুবিধা হবে। সারফেস এরিয়া যাকে বলা হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলেও বৃদ্ধি পাবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট আছে স্ফুটনাঙ্কর সাথে বলে দিলাম সেগুলো। এবার আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, বইতে আছে প্রশ্নটা, ইথাইল অ্যালকোহল CH3CH2OH এর মলিকুলার ওয়েট হচ্ছে, মলিকুলার ওয়েট মানে আণবিক ভর 46। যোগ করে দেখবে দুটো কার্বন আছে, 12 দুগুণে 24, 6টা হাইড্রোজেন আছে 24 আর 6 30, আর অক্সিজেন 16 46। আর একই আণবিক ভর সম্পন্ন CH3OCH3 যার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথারেও যদি তুমি দেখো দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, মলিকুলার ওয়েট 46। এদেরকে আইসোমার বলা হয়। কি ধরনের আইসোমার এরা? পড়া হয়ে গেছে তোমাদের, কি ধরনের আইসোমার এরা? ভেরি গুড, ফাংশনাল গ্রুপ আইসোমার বলা হয়। কার্যকারী আণবিক, কার্যকারী মূলক আইসোমেরিজম বা সমবায়বতা বলা হয় এদেরকে। ঠিকই বলেছো একদম, যে বলেছো। এর বয়লিং পয়েন্ট আর এর বয়লিং পয়েন্ট,
দেখো যেহেতু এদের আণবিক ভর একই, আমি বলেছি দেখো স্ফুটনাঙ্ক আণবিক ভরের উপর নির্ভর করে, তাহলে দুজনেরই আণবিক ভর যদি সমান থাকে তাহলে স্ফুটনাঙ্ক একই হওয়ার কথা, কিন্তু এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডাইমিথাইল ইথারের বয়লিং পয়েন্ট হচ্ছে -24.6 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু কিছু বইতে 19.5 ডিগ্রি লেখা আছে, এটা ঠিক করে নেবে। তাহলে দেখতে পাচ্ছি ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে যদিও কার্যকারী আণবিক ভর একই, আর ডাইমিথাইল ইথারের বয়লিং পয়েন্ট অনেক কম যদিও এর কার্যকারী আণবিক ভর দুজনাই সমান। এটার ব্যাখ্যা দেবো কি দিয়ে? ইথাইল অ্যালকোহলে দেখো OH বন্ধন আছে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাই তো, C2H5OH। কিন্তু ডাইমিথাইল ইথারে অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, কার্বন আছে। তাহলে এইখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, এইখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। যদি হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তাহলে কি পয়েন্ট বলেছি, নেক্সট পয়েন্টে কি বলেছি, অণুগুলো যুক্ত হয়। সংযোজিত হবে, অণুগুলো সংযোজিত হবে বা সংগুণিত হবে। তাহলে অণুগুলো সংযোজিত বা সংগুণিত যদি হয় তাহলে কি বাড়বে এরপরে? কার্যকরী আণবিক ভর। কার্যকরী আণবিক ভর বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কার্যকরী আণবিক ভর, এই যে আণবিক ভরের কথাটা বলেছি, তাহলে এর কার্যকরী ইফেক্টিভ মলিকুলার ওয়েট ইনক্রিজ করে যাবে। আপাত দৃষ্টিতে 46 মনে হলে অণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে হয়ে সংযোজিত হয়ে হয়ে কার্যকরী আণবিক ভর বৃদ্ধি পাবে। আর কার্যকারী আণবিক ভর যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়ে যাবে? আকর্ষণ বৃদ্ধি পেয়ে যাবে, ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে যাবে। আর ক্রিয়াশীল আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বলো দেখি বুদ্ধি করে? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, এই তো বুঝে নিয়েছো তো, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এখানে ভৌত অবস্থা বলার প্রয়োজন নেই, কারণ ভৌত অবস্থা থেকে বেশি বলেনি, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। সেই জন্য স্ফুটনাঙ্ক বেশি ইথাইল অ্যালকোহলের। এই পয়েন্টগুলো লিখতেই হবে খাতায়, তবে এরকম বক্স করে করে লিখো না, লাইন সেন্টেন্স দিয়ে লিখবে। পরিবর্তে এখানে একটা জিনিস দেখাতে হবে, হাইড্রোজেন বন্ধনটা তোমাকে দেখাতে হবে ছবি এঁকে। আমি আগেও দেখবে C2H5OH এর হাইড্রোজেন বন্ধন দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে হাইড্রোজেন বন্ধন দেখিয়েছি, লাল কালিতে হাইড্রোজেন বন্ধন দেখানো হয়। বইতেও দেখে নিতে পারো C2H5 এর হাইড্রোজেন বন্ধনটা, একটু দেখিয়ে দিলাম। এরকম ইটিসি করে দিলে। আর ডাইমিথাইল ইথারে কোনো রকম হাইড্রোজেন বন্ধন দেখা যায় না। হ্যাঁ, এখানে ডাইপোল অ্যাট্রাকশন দেখা যায়, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, সেটা কিন্তু হাইড্রোজেন বন্ধনের তুলনায় কম হয়। সেই কথাটা একটু বইতে বলেছে, দেখে নেবে। এখানে হাইড্রোজেন বন্ধন হয় না, কেন হয় না? কারণ অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই। 3টে শর্ত বলেছিলাম হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার, সেই শর্তের মধ্যে একটা শর্ত কি ছিল, যে ইলেকট্রোনেগেটিভ পরমাণুর সাথে অন্তত একটা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ভুলে গেলে না মনে আছে? মনে আছে, তাহলে ভালো কথা। নেক্সট প্রশ্ন বইতেই আছে, বইতে একটু খুঁজে নেবে কি প্রশ্নটা বলছি। যেটা বলছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা বয়লিং পয়েন্ট থেকেই আছে। অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল,
এই দুটোর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি আর কার স্ফুটনাঙ্ক কম? প্রশ্নটা আলাদা আছে, আমি তোমাদেরকে একটু আলাদা রকম বললাম। অর্থনাইট্রো ফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোর চেয়ে কম, এই কথাটা বলেই দিয়েছে। আমি প্রশ্নটা কি বললাম? অর্থনাইট্রো ফেনল এবং প্যারানাইট্রো ফেনল কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন, এরকম প্রশ্ন দিয়ে দিলাম। আর বইতে বলেই দিয়েছে যে অর্থটার কম প্যারাটার বেশি, অর্থটার কম প্যারাটার বেশি, এটা বলেই দিয়েছে। তো তোমরা ব্যাখ্যা করবে আমাকে, আমি এই অ্যান্সারটা শুনবো, তোমাদের কাছে ব্যাখ্যাটা চাই আমার, আমি বলবো না। আমি ছবি এঁকে দিচ্ছি অর্থনাইট্রো আর প্যারানাইট্রো ফেনলের। এই অর্থনাইট্রো ফেনল আর প্যারানাইট্রো ফেনল এর আগেও আমি একটা ছবি এঁকেছিলাম, মনে আছে কারো? কোথায় এঁকেছিলাম? আচ্ছা, আন্তঃআণবিক আর অন্তঃআণবিকে এঁকেছিলাম, এটা ঠিক। আরো কোথাও এঁকেছিলাম নাকি? আর কোথাও আঁকিনি, ঠিক আছে। অর্থ আইসোমার প্যারা আইসোমারের ব্যাপারটা জানা আছে আমাদের, তাই না? 1-2 পজিশনে থাকলে তাকে বলা হয় অর্থ, আর 1-4 পজিশনে থাকলে তাকে বলা হয় প্যারা। এখন বলা হচ্ছে যে এর স্ফুটনাঙ্ক কম, বয়লিং পয়েন্ট কম, বিপি কম, আর এর বিপি বেশি, ব্লাড প্রেশার নয় কিন্তু, হ্যাঁ। তাহলে কিভাবে অ্যান্সার দেবে, ব্যাখ্যা দেবে কিভাবে, দেখি একটু বলো কেউ। আর কিন্তু অর্থনৈতিক ফেনলটা শুধুমাত্র মানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন করছে, তাই। ঠিক আছে। তাহলে প্যারাতে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হলে কি কি হয় পয়েন্টগুলো তোমাদের জানা আছে। কার্যকারী সংযোজিত হবে, সংগুণিত হবে, কার্যকারী আণবিক ভর বেড়ে যাবে, আকর্ষণ বল বেড়ে যাবে, বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। এইখানে একটু আলাদা কথা বলা হচ্ছে, এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যদি হয়, দেখো নিজেদের মধ্যেই ও বন্ডিং করেছে, তাহলে এইখানে যদি আমি বলি একটা অর্থনাইট্রো ফেনলের সাথে আর একটা অর্থনাইট্রো ফেনলের অণু, দুটো অণু, এদের মধ্যে কি কোনো সংযোজিত বা সংগুণিত অবস্থা হবে? একটা অণু আর একটা অণুর সাথে অ্যাটাচ হবে না, কারণ নিজের মধ্যেই এই হাইড্রোজেন বন্ডিং করে নিয়েছে। তাহলে এইখানে কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পাবে না, সংযোজিত হবে না, এরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অণুগুলো দূরে দূরে থাকবে, আকর্ষণ বল কম থাকবে, তাহলে বয়লিং পয়েন্ট কম। আর এইখানে ইন্ট্রামলিকুলার হবে না, কারণ দেখো এই OH এর সাথে অক্সিজেনের দূরত্ব অনেক বেশি, ইন্ট্রা হবে না, পরিবর্তে ইন্টার হবে। সেই ইন্টারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে, যদিও বইতে ছবিটা দেওয়া আছে কিন্তু আমাদের ভিডিওতেও তো ছবিটা আসতে হবে, সেই জন্য ছবিটা দেখিয়ে দিচ্ছি। প্যারানাইট্রোফেনল, এখানে আরেকটা প্যারানাইট্রোফেনল আছে, ভেবে নাও। তাহলে দুটো প্যারানাইট্রোফেনলের আমি অণু এঁকেছি, আরও আঁকতে পারো, তোমাদের গোটা খাতা জুড়ে আঁকতে পারো। তাহলে এইখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, দুটো অণু আলাদা অণুর মধ্যে হচ্ছে। ইন্ট্রা হচ্ছে না কেন? কারণ দূরত্ব বেশি, OH আর NO নাইট্রোজেনের অক্সিজেনের সাথে। তাহলে ইন্টারমলিকুলার হচ্ছে, এখানে ইন্ট্রামলিকুলার হচ্ছে, সংযোজিত হবে, সংগুণিত হবে, কার্যকারী আণবিক ভর বাড়বে, ইটিসি, জানো তোমরা। তাহলে বয়লিং পয়েন্ট বেশি হবে। দেখো কেউ যদি এই জায়গাটা বুঝতে না পারো আমাকে বলো, আমি এটা আবার বলে দেবো, বা এইরকম আরো প্রশ্ন আছে সেগুলো বলবো এখনই। এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম করতে পারে, ঠিক আছে? আমি বলে দিই কি কিভাবে করতে পারে। প্রথমে তো সোজা সারটা বলে দিতে পারে, অর্থনাইট্রো ফেনলের স্ফুটনাঙ্ক কম, প্যারানাইট্রো বেশি, কেন ব্যাখ্যা করো। আমি যে প্রশ্ন করেছি অর্থনাইট্রো প্যারানাইট্রোর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। আরেকটা দেখো,
তোমাদের কোনোদিন এই পার্টটা পড়েছো? আমি মনে হয় পড়েছো। নাম হচ্ছে স্টিম পাতন। স্টিম পাতন, যাকে ইংলিশে বলা হয় স্টিম ডিস্টিলেশন। টার্মটা শুনেছো কোনোদিন? স্টিম পাতন কাকে বলে? ক্লাস 9-এ ছিল মনে হয় স্টিম পাতন। ঊর্ধ্বপাতনটা আলাদা, স্টিম পাতনটা আলাদা। ও ঊর্ধ্বপাতন, হ্যাঁ হতে পারে, হতে পারে। বাংলায় অনেকগুলো নাম আছে, আমি ইংরেজিতে একটাই নাম জানি, স্টিম ডিস্টিলেশন। ঊর্ধ্বপাতন ব্যাপারটা বলো দেখি, কেউ বলতে পারবে? হ্যাঁ, তোমাদের মধ্যে স্টিম পাতন বা স্টিম ডিস্টিলেশন ইউজ করা হয় দুটো তরল পদার্থ যদি মিশে থাকে তাদেরকে আলাদা করার কাজে। দুটো বা একাধিক যদি তরল পদার্থ মিশে থাকে তাহলে তাদেরকে পৃথক করার কাজে স্টিম পাতন ব্যবহার করা হয়। কি রকম ব্যাপারটা একটু বলে দিবে না? তোমার কাছে দুটো তরল পদার্থ এ এবং বি, এই দুটো তরল পদার্থ মিশে আছে, এটাও তরল এটাও তরল, এই দুটো মিক্সচার অবস্থায় আছে, মিক্সড, মিশ্রণ। কিন্তু এর বয়লিং পয়েন্ট কম। আমি সাপোজ ধরলাম যে 40°C, আর বি এর বয়লিং পয়েন্ট বেশি, সাপোজ ধরলাম যে 80°C বা 60°C। এখন এই দুটো তরল পদার্থ মিশে আছে, মিক্সড হয়ে আছে, এদেরকে সেপারেট করব। এই সেপারেট করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি নিতে হয়, এই পদ্ধতির নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন। কি করা হয়? এই দুটোকে একটা পাত্রের মধ্যে রেখে দিলে এরকম একটা পাত্র দেখতে হয়, কর্ক দেওয়া থাকে, আর এ আর বি এর মিক্সচারটা এখানে রেখেছো, আর এখানে একটা কন্ডেন্সার নেওয়া হয় এরকম টাইপের অনেকটাই। এইখানে জলের ব্যবস্থা থাকে, এই পাইপের মাধ্যমে ভেতর দিয়ে এই দিক দিয়ে ওয়াটার আসে আর এই দিক দিয়ে বেরিয়ে যায়। এইখানে পাইপ থাকে জড়ানো ভেতরে। এইখানে তোমাকে এই যে এটাকে বক যন্ত্র বলা হয় মনে হয়, একে যদি হিট করো তাহলে এইখানে রেগুলেটর আছে ভেবে নাও, এই রেগুলেটর দিয়ে টেম্পারেচার মেনটেন করতে পারো ভেবে নাও। তুমি কি করলে 40°C বা 50°C টেম্পারেচার দিয়েছো, তাহলে এ আর বি কে বাষ্পীভূত হবে? এটা বাষ্পীভূত হয়ে যাবে। যার বয়লিং পয়েন্ট কম সে আগে ভেপারে পরিণত হবে, সেই ব্যাপারটা এখান থেকে বেরিয়ে যাবে। না, থার্মোমিটারও থাকে, ভেপারটা বেরিয়ে যায়। ভেপারটা বেরিয়ে যাওয়ার পর এইখানে যখন ওই জলের সংস্পর্শে আসে তখন ঘনীভূত হয়ে যায়, কনডেন্সড হয়ে যায়, যে তরল আকারে। অবশ্যই জিনিসটা এইটা উপরে থাকে, এটা নিচে থাকে, আমি উল্টো করে দিয়েছি। হ্যাঁ, এই যন্ত্রটা, এই পাত্রটা উপরের দিকে থাকে আর এই যে নলটা নিচের দিকে থাকে, তাহলে ড্রপ ড্রপ আকারে আর কি জমা হবে। তাহলে তুমি যদি 50°C দাও, বি যে লিকুইডটা আছে সেটা কি পাবে? এইখানে পাবে না, শুধু এ পাবে। এই যে এরকম ভাবে বয়লিং পয়েন্টের পার্থক্য থাকার জন্য সেপারেশন যে টেকনিক, সেটা একটা নাম হচ্ছে স্টিম পাতন। এখানে জলীয় বাষ্পেরও সাহায্য নেওয়া যেতে পারে, এটা ডিটেলসে আলোচনা করার বিষয় এখানে নেই, অর্গানিক কেমিস্ট্রিতে আছে। তো প্রশ্ন করে দেবে অর্ধনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে স্টিম পাতন পদ্ধতিতে পৃথক করা যায় কি? কি মনে হচ্ছে, পৃথক করা যাবে? যাবে। কেন যাবে স্টিম পাতন পদ্ধতিতে পৃথক করা? দুজনের স্ফুটনাঙ্ক আলাদা, আর একজনের অনেক বেশি একজনের অনেক কম। এটাও তোমরা ক্লাস 9-এ পড়েছো যে টেম্পারেচারে যে পার্থক্য, স্ফুটনাঙ্কের যে পার্থক্য 30
বা তার বেশি হলে ভালো হয়, 20-30 ডিগ্রি হলে বেশি ভালো হয়। কাছাকাছি থাকলে তখন আলাদা একটা পদ্ধতি আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়। সেই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে পার্থক্য করা যায়। অনেকগুলো মিক্সচার, পেট্রোলিয়ামে অনেকগুলো জিনিসের মিক্সচার থাকে, সেই মিক্সচারগুলোকে আলাদা করার জন্য এই পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। সেই জন্য বললে পেট্রোলিয়াম শোধন। পেট্রোলিয়ামে অনেক কিছু থাকে, কেরোসিন থাকে, পেট্রোল থাকে, ডিজেল থাকে, অনেক রকমের অ্যালকেনের মিক্সচার থাকে। সেই জন্য আলাদা আলাদা টেম্পারেচারে তারা এভাপোরেট হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তাহলে এইটা একটা প্রশ্ন হয়ে গেল। এরপরের আরও অনেক প্রশ্ন আছে, কিন্তু সেইগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও করব, সেই জন্য এখানে একটা পজ করছি। নেক্সট টপিক নেক্সট ভিডিওতে করব, ছোট ছোট ভিডিও করছি, বুঝলে? তোমরা বড় ভিডিও পড়তে চাইছো না। কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করো, আমরা নেক্সট টপিকে যাচ্ছি।